অর্ষার শরীর কাঁপিয়ে জ্বর এসেছে। গতকাল রাত থেকে শরীর হালকা গরম ছিল, বৃষ্টিতে বারান্দায় অনেকক্ষণ ভিজেছিল বলে হালকা হালকা জ্বর অনুভব করলেও খুব একটা আমলে নেয়নি অর্ষা। ভাবতেও পারেনি সেই হালকা জ্বর এমন কঠিন জ্বরে রূপান্তরিত হবে। প্রতিদিন সে সকাল সকাল ঘুম থেকে উঠে, তবে আজ জ্বরের প্রকট উঠতে পারেনি। আহনাপও ডেকে ঘুম নষ্ট করেনি। সকালে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে যায়। সকালের সময় গড়িয়ে যখন 10টা পার হয়ে গেছে, তখন সাজেদা বেগম কৌতূহলবশত অর্ষাকে ডাকতে আসে। এত বেলা অবধি কখনো এই বাড়িতে মেয়েটা ঘুমায়নি। তিনি রুমে এসে দেখেন অর্ষা বেঘোরে ঘুমাচ্ছে এবং ঘুমের ঘোরেই কিছু বলছে। তিনি কাছে গিয়ে ডাকলেন, অর্ষা। অর্ষা জবাবের পূর্বে শরীরে হাত রেখে আঁতকে উঠলেন তিনি। কপালে গায়ে হাত রেখে যার বর্ণায় অবাক হলেন। মাথা হাত বুলিয়ে আদুরে স্বরে ডেকে বললেন, অর্ষা, এত জ্বর কেন শরীরে? ফোলা ফোলা চোখে মৃদু তাকালো অর্ষা, কাঁপান্বিত স্বরে বলল, আমার ভালো লাগছে না মা। এত জ্বর আমাকে বলনি কেন? আহনাপও তো কিছু বলল না। উনি জানতো না জ্বর বেড়েছে এখন। সাজেদা বেগম আর কথা না বাড়িয়ে নিজেদের পারিবারিক ডাক্তারকে ফোন করে বাড়িতে নিয়ে এলেন। ডাক্তার এসে অর্ষাকে দেখে মেডিসিন দিয়ে গেছে। ওষুধ খাওয়ানোর পূর্বে সাজেদা বেগম রুচিযুক্ত কিছু খাবার ঝটপট বানিয়ে দিয়ে এলেন। এতে খুব একটা কাজ হয়নি। দু লোকমা খাবার মুখে তুলেই ওয়াশরুমে ছুটে গেল অর্ষা। গড়গড় করে বমি করতে লাগলো। শরীর দুর্বল হয়ে গেছে প্রচন্ড। সাজেদা বেগম অস্থির হয়ে পড়েছেন। বমি শেষ হলে অর্ষাকে ফ্রেশ করে রুমে এনে মেডিসিন খাইয়ে দিলেন নিজেই। এরপর শুয়ে দিয়ে রুমের আলো নিভিয়ে দিলেন। আলোতে মাথা ব্যথা বাড়ে। যতক্ষণ না অর্ষা ঘুমালো ততক্ষণ তিনি অর্ষার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। আহনাবকে ফোন করে অবশ্য কিছু জানায়নি। এতে করে আবার আহনাব সারাদিন দুশ্চিন্তা করবে। তিনি তো মা, তাকে সবার কথাই ভাবতে হয়। আহনাব অফিস থেকে ফেরার আগ পর্যন্ত সারাটিক্ষণ সাজেদা বেগমই অর্ষার পাশে ছিলেন। সময় মতো খাবার ওষুধ খাইয়ে দিয়েছেন, জলপটি দিয়ে দিয়েছেন। বিকেলের দিকে তিনি নিজেও অর্ষার সাথে ঘুমিয়ে পড়েছিলেন। আহনাবের ছুটি হয়েছে 5টায়। বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা 6টা পার হয়েছে। প্রতিদিন এই সময় কলিং বেল বাজালে অর্ষা নয়তো সাজেদা বেগম দরজা খুলে দেন। আজ দরজা খুলছেন আতিক চৌধুরী। বাবাকে দেখে একটু অবাকই হলো সে, তবে মুখে কিছু বলল না। ভিতরে ঢুকে দরজা লক করতে করতে জিজ্ঞেস করল, মা কোথায়? আব্বু তো রুমেই আছেন, বললেন আতিক চৌধুরী। বউ শাশুড়ি হয়তো গল্প করছেন ভেবে আহনাব আর কিছু জিজ্ঞেস করলো না। চাপিয়ে রাখা দরজা খুলে ভিতরে ঢুকে দেখলেন পুরো রুম অন্ধকারচ্ছন্ন। লাইট জ্বালিয়ে দেখলেন অর্ষা সাজেদা বেগমকে জড়িয়ে ধরে বুকের মাঝে জড়সড় হয়ে ঘুমিয়ে আছে। সাজেদা বেগমও এক হাতে অর্ষাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছেন। কেন জানি না দৃশ্যটা দেখে আহনাফের ক্লান্ত পরিশ্রান্ত মন এবং শরীর দুটোই শীতল হয়ে গেছে। আর মনে মুচকি হাসল সে। অফিসের ব্যাগ টেবিলের উপর রেখে কাছে গিয়ে দাঁড়ালো। ঘুম ভাঙলো না কারো। কয়েক সেকেন্ড তাকিয়ে সে যে নিজে ফ্রেশ হয়ে নিল। বিভিন্ন শব্দ পেয়ে সাজেদা বেগম ঘুম ভেঙে গেছে। আহনাব তখন আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল মুছছিল। মাকে ঘুম থেকে উঠতে দেখে মৃদু হাসল সে। সাজেদা বেগম জিজ্ঞেস করলেন, কখন এসেছিস? একটু আগেই। তুমি উঠলে কেন? এসে ডাকিসনি কেন? বউ শাশুড়ি এত শান্তির ঘুম ভাঙতে ইচ্ছে করছিল না তাই। মজা নিস না, মেয়েটা কত অসুস্থ জানিস? আহনাব বিস্মিত হয়ে বলল, অসুস্থ মানে কি হয়েছে? সকালে এসে দেখি জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। তুই একটু খেয়াল রাখবি না? কি বলো, রাতে তো এমন কিছু দেখিনি। ডাক্তার ডেকেছিলে? আমায় ফোন করনি কেন? তুই চিন্তা করবি তাই। ডাক্তার এসে ওষুধ দিয়ে গেছে, কিন্তু কোনো খাবারই খেতে পারছে না। একই তো জ্বর মুখে, তার উপর আবার যা খাচ্ছে বমি করে করে দিচ্ছে। এখন জ্বর কেমন কমেছে কিছুটা। তুই তো নাস্তা করিসনি এখনো। আমি নাস্তা দিচ্ছি, তুই অর্ষাকে ডেকে তোল। সাজেদা বেগম চলে যাওয়ার পর আহনাব গিয়ে পাশে বসলো। মাথায় হাত বুলিয়ে আলতো করে ডাকলো, অর্ষা, এই অর্ষা। অর্ষা ঘুমের ঘোরে তাকালো। আহনাব গালে স্লাইড করে বলল, খুব বেশি খারাপ লাগছে? অর্ষা মাথা ঝাঁকালো। আহনাব অর্ষার কপালে চুমু খেয়ে বলল, আমায় বলনি কেন? বলো তো, আমি বুঝিনি এমন হবে। আহনাব অর্ষার মাথায় হাত বুলিয়ে বলল, তুমি তো
কিছুই বুঝো না, বাচ্চা, বাচ্চা বউ। অর্ষা কিছু বলতে পারল না। বমি বমি লাগছিল বলে উঠে বসতে চাচ্ছিল। আহনাফ ওর কাঁধে হাত রেখে উঠতে সাহায্য করেছিল, কিন্তু ততক্ষণে অর্ষা আহনাফের গায়ে গড়গড় করে বমি করে দিয়েছে। আহনাফ হতাশ দৃষ্টিতে তাকিয়ে থাকলেও সরল না। অর্ষা ততক্ষণে বমি করে ক্লান্ত। সাজেদা বেগম রুমে ঢুকে এই অবস্থা দেখে কি বলবে না বলবে হুট করে বুঝে উঠতে পারলেন না। মাকে দেখে আহনাফ শান্ত কণ্ঠে বলল, মা, অর্ষাকে ওয়াশরুমে নিয়ে যাও। সাজেদা বেগমও তাই করলেন। আহনাফ রুমে পরিষ্কার করতে করতে অর্ষাকে ফ্রেশ করে নিয়ে এলেন সাজেদা বেগম। এরপর আহনাফ গেল ফ্রেশ হতে। মাত্র বমি করেছে বিদায় সাথে সাথে খাবার খেতে দিল না সাজেদা বেগম। তিনি রান্নাঘরে গিয়ে চট করে কাঁচামরিচ দিয়ে তেঁতুল মেখে আনলেন। জ্বরে তেতো মুখে তেঁতুল ভালো লাগবে এখন। অর্ষা, এটা খাও। খাটের সাথে হেলান দিয়ে শুয়েছিল অর্ষা। সাজেদা বেগমের হাত থেকে বাটি হাতে নিয়ে শুধালো, তেঁতুল? হ্যাঁ, খাও, ভালো লাগবে, রুচি হবে। ভাত এখন খাওয়া দরকার নেই, আমি মালটা জুস নিয়ে যাচ্ছি আর কমলা দিয়ে যাচ্ছি। এখন কোনো কিছু লাগবে না মা, তুমি বেশি কথা বলবে না, আমি যা বলবো সব শুনবে। তিনি চলে যাওয়ার পর অর্ষা তেঁতুল খাওয়া শুরু করে। একমাত্র এই খাবারটাই এখন তার ভালো লাগছে। আহনাফ আবারও গোসল করে এলো। অর্ষা খারাপই লাগলো ওকে দেখে। ভারী দীর্ঘশ্বাস নিয়ে ক্ষীণ স্বরে বলল, সরি। আহনাফ ভুরু কুঁচকে বলল, কিছু বললে? সরি। সরি? সরি কেন? বমি করে দিলাম যে। এখানে সরি বলার কি হলো? তুমি নিজে খেয়াল রাখছো না একদম, এজন্য অবশ্য সরি বলা উচিত তোমার। কি খাচ্ছ এখন? তেঁতুল খাবেন? না, তুমি খাও, আমার কিছুই ভালো লাগছে না। জ্বরে এত কাবু এর আগে কবে হয়েছিলে ঠিক মনে পড়ছে না। মনে পড়লে কি ভালো হয়ে যাবে? ঠিক মতো খেতে হবে, নিজের যত্ন নিতে হবে, সময় মতো মেডিসিন নিতে হবে। আমার জন্য আপনাকে আর মাকে এত কষ্ট করতে হচ্ছে, এত ফর্মালিটিস কেন দেখাচ্ছেন? আমি আর মা কি তোমার পর? তবুও, তবুও কি আবার? বেশি কথা না বলি খাও। না খেয়ে খেয়ে শরীরে যা হাল করেছ। আহনাফ বারান্দায় যাওয়ার জন্য পা বাড়িয়েছিলেন, পেছন থেকে অর্ষা শুধালো, আপনি আমার এত যত্ন নেন কেন? আহনাফ দাঁড়িয়ে পড়ল, পিছু ফিরে শান্ত কণ্ঠে বলল, কারণ তুমি আমার বউ। সময় চিরপ্রবাহমান, সময় বদলায়, সেই সাথে বদলায় মনের আশা আকাঙ্ক্ষা ও অনুভূতি। হয়তো অনুভূতি প্রখর হবে, নয়তো ভোঁতা। কখনো কিছুই একরকম থাকে না সব সময়। কখনো বাড়ে, কখনো কমে, কখনো প্রিয় হয়, কখনো হয় অপ্রিয়। বর্ষার মাঝেও এমন পরিবর্তন লক্ষ্য করছে সবাই, এমনকি অর্ষা নিজেও। এখন আর আগের মতো করে রিহানের কথা মনে আসে না। সেই সময়টুকু দখল করে নিয়েছে আহনাফের চিন্তা ভাবনা। আহনাফের এত ভালোবাসা যত্ন উপেক্ষা করা সম্ভব ছিল না বর্ষার। বোধ করি অন্য কোনো মেয়ে থাকলেও তাও সাধ্য হতো না উপেক্ষা করার। তাছাড়া মেয়েরা স্বভাবগতই একটু ভালোবাসা কাঙাল হয়। কেউ একটু ভালোবাসলে, যত্ন করলে মেয়েরা গলে যায়, দুর্বল হয়ে যায়, খুশি হয়ে যায়। প্রিয়জনের জন্য মেয়েদের খুশি করা খুবই সহজ। শুধু একটু বিশুদ্ধ ভালোবাসা দিলেই হয়। এর বিনিময়ে তারা গোটা বিশ্বের সকল ভালোবাসার প্রিয় মানুষটি পদতলে উপস্থাপনা করতে প্রস্তুত। এখানে অর্ষা না চাইলেও আহনাফের ভালোবাসা এত বেশি পরিমাণ পেয়ে গেছে যেটা উপেক্ষা করা সম্ভব হয়নি। এই যে অর্ষা যখন অসুস্থ ছিল, আহনাফ ওকে ছোট্ট বাচ্চার মতো আলগে রেখেছে, যত্ন নিয়েছে। মানুষটা অফিসে থাকলেও যেন মনে পড়ে থাকতো বাড়িতে অর্ষার কাছে। মাঝে মাঝে অর্ষা ভেবে পায় না যে মানুষ এত নিখুঁত হয় কি করে, কেন তার কোনো দোষ ত্রুটি অর্ষা খুঁজে পায় না। তাছাড়া যেই ছেলে মা একজন আদর্শ নারী হয়, তার সন্তানও যে আদর্শবান হবে এতে তো সন্দেহের কোনো অবকাশ থাকে না। আহনাফের বাবাও খুব যত্নবান। সকালে অফিসে যাওয়ার পূর্বে বারবার করে স্ত্রীকে বলে যেতেন অর্ষার ভালো করে খেয়াল রাখে। রাতে বাড়িতে ফিরেও তিনি সবার আগে অর্ষার খোঁজ খবর নেবেন। এই যে এত সুখ, আনন্দ, সমস্ত কিছু তার স্বপ্ন মনে হয়। মাঝে মাঝে ভাবে সে হয়তো কোনো দিবা স্বপ্ন দেখছে, কিন্তু পরক্ষণে তার ভাবনা ভাঙে। কোনো কিছু স্বপ্ন নয়, সব সত্যি।
তবে স্বপ্নের মতোই সত্যি। রিহানকে হারানোর পর তার মনে হয়েছিল পৃথিবীতে তার মতো অভাগী, অসুখী হয়তো দ্বিতীয় আর কেউ নেই। তার ভাগ্য হয়তো আল্লাহ সুখ লিখে রাখেনি। নিজের পরাজয়, দুঃখ কষ্টকে যখন মেনে নেবে বলে সিদ্ধান্ত নিল, তখন আল্লাহ তাকে দুহাত ভরে দিতে শুরু করেছেন। নতুবা এমন শ্বশুরবাড়ি কিংবা স্বামী পাওয়া এতটা সহজ ছিল না। খারাপ সময়টা আল্লাহর ওপর রাগ করত, অভিমান করত বলেই এখন তার নিজেকে ভীষণ লজ্জিত লাগে, অনুতপ্ত হয়। এজন্য যে আল্লাহর কাছে ক্ষমাও চায়, এত সুন্দর জীবন দেওয়ার জন্য শুকরিয়া আদায় করে সে প্রতিনিয়ত। রাতের আকাশের দিকে তাকিয়ে যখন জীবনে সুখ দুঃখের হিসাব নিকাশ করছিল অর্ষা, তখন ঘাড়ে কারো উষ্ণ নিঃশ্বাস এসে লাগলো। চকিতে ফিরে তাকালো পিছনে। আহনাফ হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে, অথচ তার চোখে মুখে ক্লান্তির প্রতিচ্ছবি। ঘামে মুখ ও কপালের কিছু চুল ভিজে আছে, গায়ের শার্টও ঘামে ভেজা। তবুও তাকে কতটা খুশি এবং প্রাণবন্ত দেখাচ্ছে আহনাফকে কিছু জিজ্ঞেস করতে হলো না। সে নিজে থেকেই বলল, বিশ্বাস করো, অফিস করে ভীষণ ক্লান্ত লাগছে, কিন্তু লাঞ্চের পর ভালো লাগছে। সময়টা কখন যাবে, কখন 5টা বাজবে আর কখন অফিস শেষ হবে সেই মুহূর্ত গুনতে থাকি। বাড়িতে ফিরলেই আমার মিষ্টি বউটাকে দেখতে পারবো। এই অপেক্ষাটুকু আমাকে এতটা স্বস্তি দেয়। এই দেখো, তোমাকে দেখার পর আমার সব ক্লান্তি কেটে গেছে। মনে হচ্ছে এই মুখটা দেখার অপেক্ষাটুকু পার করার জন্য আমি শত বছর ক্লান্ত থাকতে প্রস্তুত। বর্ষা হেসে ফেললো, বলল, সবসময় শুধু ঢং ঢং। আমার অনুভূতিকে তোমার ঢং মনে হলো? হয়েছে, তর্ক বিতর্কের পর করা যাবে। আগে গিয়ে ফ্রেশ হয়ে আসুন। তুমিও চলো। কোথায়? ওয়াশরুমে। দুজনে একসাথে গোছল করলাম না হয়। অর্ষার চোখ পাকিয়ে আহনাপের বাহুতে কিল বসিয়ে বলল, অসভ্য লোক। অর্ষা চলে যাওয়ার পর আহনাব গা তুলিয়ে হাসতে লাগলো। পরক্ষণে কাপড় বদলে সে গোসল করে এলো। সবাই মিলে রাতের খাবার খেয়ে আহনাব আগেই রুমে এলো। অর্ষা এবং সাজেদা বেগমের খাবার টেবিলে সব ভালো মতো রেখে গুছিয়ে তারপর গেল ঘুমাতে। অর্ষা রুমে গিয়ে দেখলো আহনাব চোখের ওপর হাত রেখে শুয়ে আছে। লাইট নিভিয়ে অর্ষা গিয়ে পাশে শুয়ে পড়ল। আহনাব চোখের ওপর থেকে হাত সরিয়ে পাশে তাকিয়ে দেখলো অর্ষা অন্যদিক ফিরে শুয়ে আছে। সে ক্ষীণস্বরে ডাকলো, অর্ষা। অর্ষা পাশ ফিরে বলল, হুম। অন্ধকারে দুজনে চোখ সরে এসেছে ততক্ষণে। আহনাব নিজের বুকের বাম পাশে হাত রেখে বলল, এখানে ব্যথা করছে। অর্ষা বুঝতে পারলো আহনাব কি চাচ্ছে, তবুও না বোঝার ভান ধরে বলল, কেন? এটা যার জায়গায় সে নিচ্ছে না, তাই ফাঁকা পড়ে আছে তো। যার জায়গায় সে নেবে নাকি অন্য কাউকে দেব বুঝতে পারছি না। অর্ষা তড়িৎ গতিতে আহনাবের বুকে মাথা রাখলো। আহনাব শব্দ করে হেসে শক্ত করে জড়িয়ে ধরল অর্ষাকে। অর্ষা চাপা রাগ দেখিয়ে বলল, এটা আমার জায়গা, দলিল করে নিয়েছি। আপনি অন্য কাউকে দেওয়ার সাহস দেখান কিভাবে? তাহলে তোমার জায়গা রেখে তুমি দূরে থাকো কেন? আমার কষ্ট হয় না? আর কষ্ট পেতে হবে না অর্ষা। হুম, আদর করো। অর্ষা শরীর শিহরে উঠল মুহূর্তে। কণ্ঠস্বর রোধ হয়ে এলো। মৃদুস্বরে বলল, এখন না। তাহলে কখন? অন্য কোনো সময়? এখন কি সমস্যা? এমনি। আহনাব কিছুটা মনক্ষুণ্ণ হয়ে বলল, আচ্ছা। এরপর আর একটা কথাও বলল না আহনাব। চুপ করে শুয়ে রইল। আহনাবের নীরবতা অর্ষাকে পীড়া দিচ্ছে। বেশ কিছুক্ষণ পর সে ডাকলো, শুনছেন? হুম। ঘুমিয়ে পড়েছেন? না। একটা কথা বলবো। বলো। একটা চুমু দেবেন? আহনাব অবাক হয়ে বলল, কি? একটা চুমু দেবেন কপালে? বিস্ময়ে ভাটা পড়ল আহনাবের। কণ্ঠস্বর নিচু হয়ে এলো। বলল, ও। এরপর সে অর্ষার কপালে একটা চুমু খেলো। অর্ষার ডান গালে হাত রেখে বলল, এখানে একটা। পুনরায় আহনাবকে অবাক হতে হলো, কিন্তু মুখে কিছু বলল না। ডান গালে চুমু খেলো সে। অর্ষা বাম গালে হাত রেখে বলল, এখানে একটা। আহনাব বাম গালে চুমু খেলো। অর্ষা চোখে পাতায় হাত রেখে বলল, দুই চোখে। আহনাব দুই চোখে পাতা চুমু খেলো। ক্রমান্বয়ে তার ভিতরে চঞ্চলতা বেড়ে যাচ্ছে। বিশ্বাসই হচ্ছে না এটা অর্ষা। এবার অর্ষা নাকে আঙ্গুল রেখে বলল, এখানে একটা।
আহনাব এবার অর্ষাকে বুক থেকে নামিয়ে বালিশে শুইয়ে দিল। নিজের কিছুটা অর্ষার উপর ঝুঁকে নাক চুমু খেল। অর্ষা লজ্জা লাগলো, মুচকি হাসলো সে। নিঃশ্বাস আটকে বলল ঠোঁটে একটা। এবার সবচেয়েতে গভীর চুমুটা খেল আহনাব। অর্ষা কোনো প্রকার বাধা প্রদান করলো না। কোনো চুমু আর তাকে নিজের থেকে চাইতে হলো না। ঠোঁট থেকে গলা, ঘাড়ে, বুকে অজস্র চুমু খেয়ে লাগলো আহনাব। অর্ষার শরীর অসাড় হয়ে আসছিল। অদ্ভুত রকম ভীতি ও আনন্দ উভয় অনুভব হচ্ছিল তার। অচেনা অজানা অনুভূতি সম্পর্কে এতদিন শুধু জানলেও আজ সে নিজেই পরিচিত হচ্ছে। শরীর ছোঁয়াটা তখনই আনন্দ এবং সুখের হয় যখন সেখানে ভালোবাসা থাকে, সম্মান থাকে। এবং অর্ষাও সেই অতীতের সকল পিছুটান ভুলে আহনাবকে ভালোবাসতে শুরু করেছে। তাতে বোধ করি কারো কোনো সন্দেহ নেই। সঠিক নারীর ভালোবাসা যত্ন নিলে কমে না কখনো, বরং বাড়ে। অর্ষার ভার্সিটিতে অনুষ্ঠান আছে, এজন্য কিছু কেনাকাটা করা লাগবে। আহনাফের অফিস আছে বিদায় অর্ষা শম্পাকে নিয়ে বের হয়েছে। তাছাড়া শম্পাও কেনাকাটা বাকি। তাই দু বান্ধবী কেনাকাটার পাশাপাশি একটু ঘুরবে ফিরবে বলে ঠিক করলো। দুজনে রিকশা ওঠার আগে দু প্লেট ফুচকা খেয়ে নিল। শম্পা বলল, তোকে তো একটা কথা বলা হয়নি। কি কথা? জানতে চাইল অর্ষা। বাসা থেকে বিয়ের কথা বলছে। এটা তো খুব ভালো। সবাই বিয়ে করে ফেলছে, তুই আর কত বসে থাকবি? বসে তো থাকতে চাই না, বিয়ে আমিও করতে চাই, কিন্তু যাকে তাকে কি বিয়ে করা যায়? যাকে তাকে কেন বিয়ে করবি? তোর যাকে পছন্দ হবে তাকেই করবি। বিয়ে ঠিক হওয়ার পর না হয় 1 মাস সময় নিবি, ততদিনে দুজন দুজনাকে চেনার সুযোগ হয়ে যাবে। এটা অবশ্য ভালো আইডিয়া। তাহলে বাসায় কি ছেলে দেখতে হ্যাঁ বলে দিব? অবশ্যই, শম্পা হেসে বলল। তোর একটা দেবর থাকলে কত ভালো হতো, তাই না? দুই বান্ধবী এক বাড়িতে বউ হতাম। অর্ষা তখন হেসে বলল, দারুণ হতো। শপিং মলের সামনে এসে রিক্সা থেকে নামলো দুজন। ভাড়া মিটিয়ে ভিতরে গেল। প্রথমেই গেল ওরা শাড়ি কিনতে। অকেশন সবাই শাড়ি পরবে। ভার্সিটি থেকে রং সিলেক্ট করে দিয়েছে, শুভ্র রঙের শাড়ি পরতে হবে। দুজনে ঘুরে ঘুরে অনেকগুলো শাড়ি দেখলো। কোনো শাড়ি তাদের মনপুত হচ্ছে না। অনেকগুলো দোকান চক্কর দিয়ে নিজেরাই হাঁপিয়ে উঠেছে, সেই সঙ্গে বিরক্ত তার নিজেদের ওপর। শম্পা বিরক্ত মাখায় কণ্ঠে বলল, এর চেয়ে অনলাইনে অর্ডার করলে বোধহয় ভালো হতো। বাসার সামনে এসে দিয়ে যেত, আরামসে রিসিভ করতাম পার্সেল। এমন গাদার খাটুনি খাটতে হতো না। এসেছি যখন শাড়ি কিনে বাড়ি ফিরবো, কিন্তু শেষে এখন চল জুতা কিনবো। শম্পা অবাক হয়ে বলল, আগে জুতা? হ্যাঁ চল। তারপর অর্নামেন্টস এবং শেষে শাড়ি। শম্পা রাজি হলো। দুজনেই ঢুকলো এফএক্সি শোরুমে। ঘুরে ঘুরে জুতা দেখছিল ওরা। একটা জুতা অর্ষার বেশ ভালো লেগেছে। সে জুতাটা ট্রায়াল দেওয়ার জন্য সোফায় বসলো। তখনই পাশ থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, অর্ষা কেমন আছো? অর্ষা জুতা পরার জন্য ঝুঁকেছিল। মাথা উঁচু করে তাকাতে ভুরু কুঁচকে গেল তার। সানগ্লাস এবং মাস্ক পরার লোকটাকে চিনতে তার একটু অসুবিধা হলো না। তবুও সে না চেনার ভান ধরে বলল, কে আপনি? রিহান চোখ থেকে সানগ্লাস খুলে বলল, আমার চিনতে পারছো না? অর্ষা সোজাসাপটা উত্তর, না। রিহান আশেপাশে তাকালো। সবাই সবার মতো ব্যস্ত, কেউ এখন তাকে লক্ষ্য করবে বলে মনে হয় না। সে মাস্ক খুলে ফেললো। অর্ষা তাও তাকিয়ে রইল ফ্যাল ফ্যাল করে, যেন শত চেষ্টা করেও সেই মানুষটাকে চিনতে পারছে না। অর্ষাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রিহান বলল, এভাবে তাকিয়ে আছো কেন? আপনাকে চেনার চেষ্টা করছি। মজা করছো? মজা করবো কেন? আপনার সাথে কি আমার মজা করার কোনো সম্পর্ক আছে? শম্পা অন্য সাইডে জুতা দিচ্ছিল। অর্ষা কোথায় আছে দেখার জন্য এপাশ তাকিয়ে রিহানকে দেখে সে চমকে গেল। তাই জুতা রেখেই এগিয়ে এলো। তার মেজাজ চটে আছে রিহানকে দেখে। অর্ষাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? অর্ষা বেশ স্বাভাবিক থেকে বলল, সে আমাকে জিজ্ঞেস করছে আমি তাকে চিনি নাকি, কিন্তু আমি তাকে চিনতে পারছি না। তুই কি চিনতে পারছিস দোস্ত? শম্পা জবাব দিল না। রিহানের দিকে তাকালো। সে থমথমে মুখে অর্ষার মুখের দিকে তাকিয়ে আছে। বোঝা যাচ্ছে অর্ষা আচরণে সে বেশ অপমান বোধ করছে। অর্ষা বেশ কিছুক্ষণ মৌন থেকে বলল, ও হ্যাঁ, মনে পড়েছে,
চিনতে পেরেছি আমি আপনাকে। আপনি তো বেশ সুপরিচিত গায়ক এবং সুরকার হিসেবে পাবলিক ফিগার। কি একটা অবস্থা বলুন তো! আমি তো আপনাকে চিনতেই পারিনি। সরি, সরি, ভুল হয়ে গেছে আমার। একটা অটোগ্রাফ দেবেন? তুমি আমাকে অপমান করছো। অসা বসা থেকে উঠে দাঁড়ালো, বিদ্রূপ সুরে বলল। তাই অপমান খুব লাগছে গায়ে? আমারও লেগেছিল সেই দিন, যেদিন আপনি আমায় দেখে উপেক্ষা করে গিয়েছিলেন। এমন একটা ভান ধরেছিলেন যেন আপনি না, আমি আপনাকে চিঠি করেছিলাম। আর এটা তো যেমন তেমন বাদই দিলাম। সবচেয়ে বড় আঘাতটা আপনি আমায় দিয়ে গিয়েছেন। প্রচন্ড বাজেভাবে ঠকিয়েছেন আমাকে। মাঝপথে ছেড়ে গিয়েছেন। আপনি সুরকার গায়কের পাশাপাশি একজন ভালো অভিনেতাও হতে পারতেন। নেক্সট টাইম অবশ্য ট্রাই করবেন প্লিজ। বেশ নাম কামাবেন, ড্যাম শিওর। আর একজন প্রতারকের পিওর ফ্যান হিসেবে আপনার ফ্যান আমি। আফটার অল আমি আপনার প্রতারণার শিকার হয়েছি কিনা অভিনেতা হিসেবে ফার্স্ট অটোগ্রাফ কিন্তু আমাকেই দেবেন। রিহান মাথা নত করে ফেলল। অর্ষা বলল,